লাস্ট ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম? এই সিমুলেশনগুলো দেখানো হয়েছে তাই না? জি ম্যাম, স্লাইড নাম্বার 41 পর্যন্ত। স্লাইড নাম্বার 41। আচ্ছা, সো বিএফএস নিয়ে তো আই গেস মোটামুটি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটিটা কত, এটা একটু অ্যানালাইজ করি। আজকে ক্লাস খুব একটা বেশি বড় হবে না, ছোটই হবে। আর লাস্টে আজকে বেসিক্যালি আমাদের মিডের আগে লাস্ট ক্লাস, বাট কালকে আমরা এক্সট্রা ক্লাস নেব, তাহলে মোটামুটি সিলেবাস শেষ। আচ্ছা, তোমরা হচ্ছে সেকশন সন্ধ্যায় অথবা হয়তো বা রাতে। আচ্ছা, সেকশন 20 আমি এখন দেখবো। আচ্ছা, লিখতেছি, দেখা যাচ্ছে তো, রাইট? এটাও আজকে ঝামেলা। আচ্ছা, দেখো টাইম কমপ্লেক্সিটি অফ বিএফএস। বিএফএস এর কোডটা আমরা ফার্স্টে দেখি। দেখো ফার্স্টে কি আসতেছে, তোমার ইনিশিয়ালাইজ ভার্টিসেস। তো এই ইনিশিয়ালাইজ ভার্টিসেস এখানে আমরা আসলে কি করতাম, প্রত্যেকটা ভার্টেক্সের কালার টালার ঠিক করতাম। সো বেসিক্যালি এটা যদি আমরা কোডও লিখতাম, এটা একটা ফর লুপ, আই ইকুয়ালস টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত। তারপর তোমার সেই নোট নাম্বার, অতর যে কালার টালার, ওগুলো সব ফিক্স করলাম, ঠিক আছে, যে প্রপার্টিগুলো আমরা ফিক্স করতাম। সো বেসিক্যালি ইনিশিয়ালাইজ ভার্টিসেস এইটার টাইম কমপ্লেক্সিটি আমরা যদি বলি, সেটা হবে অর্ডার অফ। আচ্ছা, এইটাতে কোনো প্রবলেম নাই। এখন দেখো আমরা একটা কিউ নিলাম, কিউ যতক্ষণ পর্যন্ত খালি হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, কিউর একদম টপ থেকে একটা ভার্টেক্সকে নিলাম। আচ্ছা, সেই ভার্টেক্সকে নেওয়ার পরে সেই ভার্টেক্সের অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে বা ওই ভার্টেক্সের নেইবার যারা, তাদের প্রত্যেকে এক এক করে ভিজিট করতেছে এই ফর লুপের থ্রুতে। তাহলে আসলে এটা টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করব? দেখো, এটা যদি আমরা একটা লিখি এখানে, ধর একটা গ্রাফ নিই। সো বুঝতেই পারতেছো যে আমাদের বেসিক্যালি এইটুকু পার্টের এই হোয়াইল লুপটার যে টাইম কমপ্লেক্সিটি, সেটাই বেসিক্যালি বের করা লাগবে। আচ্ছা, তাহলে ধরো যে তোমার একটা গ্রাফ নিয়ে আগে, এটা হচ্ছে 5। আমরা একটু বিএফএসটা আরেকবার সিমুলেট করি। সিমুলেট করে আমরা জাস্ট দেখব যে এইখানে মাঝখানের এই যে প্রিমিটিভ যে কোডগুলা, যেখানে ইফ টিফ দিয়ে যে চেকগুলা হইতেছে, এই লাইনগুলো আসলে কতবার এক্সিকিউট হবে সেটা আমাদের বের করতে হবে। যেমন ধরো তোমার যদি নেস্টেড ফর লুপ থাকে দুইটা, তো একটা নেস্টেড ফর লুপে আসলে আমরা কি করতাম বলতো, নেস্টেড ফর লুপের ভেতরে যদি কোনো একটা লাইন থাকতো, আমি বের করার ট্রাই করতাম না যে ওই ভেতরে লাইনটা আসলে কতবার এক্সিকিউট হবে। সেটা বের করার জন্য আমরা দেখতাম যে একদম আউটার ফর লুপ কতবার ঘুরতেছে অ্যান্ড ইনার যে ফর লুপ সেটা কতবার ঘুরতেছে। এগুলো আসলে বের করতাম কেন, যে ভেতরের এই ছোটখাটো যে কোডগুলো আছে, এইটা ইন টোটাল কতবার এক্সিকিউট হবে বা কতবার এটা কল হবে সেটার জন্য। আচ্ছা, তো এখানে এখন আমরা সেম কাজটাই করব। পাশে একটু তোমার কোডটা লিখি। কোডটা ছিল অনেকটা এরকম যে ফর ভি বিলংস টু ইউর অ্যাডজেসেন্সি লিস্ট। তারপর এখানে আমরা সেই নেইবার যেটা ভি এর কালার টালার চেক করতাম। আমাদের বেসিক্যালি এইটুকু পার্টের টাইম কমপ্লেক্সিটি কত, বা এইটুকু পার্ট কতবার এক্সিকিউট হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ধরো যে আপাতত আমরা পেজগুলাকে নাম দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এটা E4, এটা হচ্ছে E5, এটা হচ্ছে E6। ধরো যে কোনো একটা নোট নাও, সেখান থেকে বিএফএস স্টার্ট করো। সো বিএফএস স্টার্ট করলা হচ্ছে নোট নাম্বার 3 থেকে। আচ্ছা, নোট নাম্বার 3 থেকে যদি স্টার্ট করো, তাহলে এখন দেখো যে নোট নাম্বার 3 এর জন্য এই ফর লুপটা আসলে কতবার ঘুরবে।
বাইরেতে তোমার ছিল হোয়াইল কিউ নট ইকুয়ালস টু এমটি, তারপর তুমি একটা ইউ নিতা, এই ইউটা হচ্ছে কারেন্ট নোড ইউ ডট টপ বা কিছু একটা। সো ফার্স্টে এই ইউর ভ্যালুটা কত সেট হচ্ছে আমাদের 3, নোড নাম্বার 3-তে এসে আমি ল্যান্ড করলাম। এখন নোড নাম্বার 3-তে আমি যখন আসি তখন আসলে এই 3 এর অ্যাডজেসেন্সি লিস্টে কারা কারা আছে একটু বলো তো। যখন আমরা কারেন্ট নোড 3-তে আসি তখন আসলে এই ফর লুপটা কতবার ঘুরবে, দেখো ফর ইচ ভি বিলংস টু ইউ এর যে অ্যাডজেসেন্সি লিস্টটা, ইউ এর অ্যাডজেসেন্সি লিস্টে কারা কারা আছে, মানে এই 3 এর অ্যাডজেসেন্সি লিস্টে 1 ছিল 2 ছিল আর 5 ছিল। সো তুমি যখন এখানে ইউ ডট অ্যাডজেসেন্সি লিস্টটা লিখতেছো তখন আসলে এই 3 এর জন্য জিনিসটা কত কত হচ্ছে, 1 আসবে 2 আসবে 5 আসবে। সো দেখো 3বার ঘুরবে। হ্যাঁ, সো 3 এর জন্য আমরা আসলে কোন কোন নোটগুলাকে পাচ্ছি, আমরা পাচ্ছি বেসিক্যালি নোট নাম্বার 1 কে। সো উই আর গেটিং নোট নাম্বার 1। আচ্ছা, কোন এজের জন্য নোট নাম্বার 1 পাচ্ছি না, এজ নাম্বার E2, তাই না? তোমার কারেন্ট নোট ছিল 3, তুমি এক্সপ্লোর করতেছিলে নোট নাম্বার 1 কে, কোন এজের জন্য, এজ নাম্বার E2। আচ্ছা, তারপর দেখো 3 এর জন্য আমরা কাকে কাকে পাইতাম, 2 কে পাইতাম, যে এই নোটটাকে দেখতাম, এই নোটটা এই ফর লুপের মধ্যে অ্যাপিয়ার করতে একবার, মানে ভি এর ভ্যালু ফার্স্ট 1 সেট হইতো, এরপর 2 সেট হইতো, এরপর 5 সেট হইতো। আচ্ছা, সো উই আর গেটিং নোড নাম্বার কত, এটা হচ্ছে 2 থ্রু দ্য এজ E4। দেন উই আর গেটিং নোড নাম্বার, এটা নোড নাম্বার হচ্ছে 5 ফর দ্য এজ E5। আচ্ছা, আমরা একটু সিমুলেট করেই দেখি পুরাটা। সো ফার্স্ট আমাদের 3 ছিল, এই 1 2 5 এটাকে অ্যাড করলাম। আচ্ছা, করে তারপর দেখো এই ফর লুপটা কতবার ঘুরলো, টোটাল তোমার 3বার ঘুরলো। আচ্ছা, 3বার ঘোরার পরে এটুকুর কাজ শেষ। তারপর এখন আসবে কোথায়, নোড নাম্বার 1-এ। তো এখন আমাদের কারেন্ট যে নোড, সেই কারেন্ট নোড হচ্ছে নোড নাম্বার 1। এখন আমাকে বলো নোড 1-এর অ্যাডজেসেন্সি লিস্টে কারা কারা থাকবে। দেখো তুমি যখন এখানে লিখতেছো ইউ, বাট হ্যাঁ, বাট একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এই ফর লুপটা ঘোরাচ্ছ, ফর লুপে তুমি মানে এই বাইরের যে ফর লুপ যখন ঘুরতেছে ইউ ডট অ্যাডজেসেন্সি লিস্ট, এখানে ইউর ভ্যালুটা হচ্ছে 1। এখন 1 এর অ্যাডজেসেন্সি লিস্টে কারা কারা ইনক্লুডেড, 0 2 আর হচ্ছে 3। একটা জিনিস খেয়াল করো, এই ফর লুপের কিন্তু বোঝার কোনো লাইক ক্যাপাবিলিটি নাই যে তোমার এই 3 আসলে ভিজিটেড, বুঝছো? তোমার ভি এর যে ভ্যালু, যে ভি, এই ভি কিন্তু ফার্স্টে সেট হবে 0-তে, তারপর 2-তে, তারপর 3-তে। হ্যাঁ, তোমরা যে বলতেছো জিনিস, এটা তো আসলে মানে ভিজিটেড হয়ে গেছে। এখন ভিজিটেড হয়েছে কি হয়নি সেটা চেক করার জন্য হইলো তোমার এই ইফ এর স্টেটমেন্টটা লাগবে না, আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে তোমার অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে যারা থাকবে প্রত্যেকের জন্যই কিন্তু আসলে ফর লুপটা ঘুরতে বাধ্য। হ্যাঁ, যারা আসলে ভিজিটেড হয় নাই, যাদের কালার এখনো হোয়াইট, জীবন ওদের দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম, ওদের জন্য এই লাইনগুলো এক্সিকিউট হবে। বাট যারা আসলে ভিজিটেড হয়ে গেছে ওদেরটা আমি বুঝবো কিভাবে যারা ভিজিটেড, সেটা বোঝার জন্য তো আমার এই ইফের লাইনটাতে আসতে হবে, তাই না? এটা কি ক্লিয়ার হয়েছে? সো বেসিক্যালি আমাদের যদি আমরা এখন চিন্তা করি যে ফর, আমি আবার চলে আসি। আচ্ছা, এই 1-এর জন্য এই ফর লুপটা কতবার ঘুরবে, তো তুমি যখন আসলে এই 1-এ দাঁড়াইছিলা তখন তুমি কাকে কাকে পাচ্ছ, 0 কেও পাবা, 2 কেও পাবা, আবার 3 কেও পাবা। সো উই আর গেটিং নোড নাম্বার কত, যখন তুমি 1-এ দাঁড়াচ্ছিলা তুমি ফার্স্টে পাইলা হচ্ছে নোড নাম্বার 0। আচ্ছা, কোন এজের জন্য, এজ নাম্বার E1, এটার জন্য। তারপরে কাকে পাবা, পাবা হচ্ছে নোড নাম্বার 2 কে। আচ্ছা, 0 কে এখানে উইশ লিস্টে অ্যাড করে দিই। তারপর হচ্ছে নোড নাম্বার 2 কে পাবা, পাবা বলতে এই জিনিসটা কিন্তু ভিতে একবার সেট হবে, ফর লুপের ভেতরে ঢুকবে। হ্যাঁ, ঢোকার পর উইশ লিস্টে আর অ্যাড হবে না, কারণ যেহেতু অলরেডি একবার অ্যাড হয়ে আছে, বাট ফর লুপের ভিতর ঢুকবে। আচ্ছা, 2 যে আসতেছে, 2 আসতেছে হচ্ছে এজ E3 এর জন্য। তারপর আরেকটা হচ্ছে তোমার কোন ভার্টেক্স, ভার্টেক্স নাম্বার হচ্ছে 3,
থ্রি আসবে, থ্রি আসবে হচ্ছে কার জন্য, এইচ ই টু এর জন্য। আচ্ছা গেল। ভুল করছি কোথাও দেখো তো, ওয়ানে ছিলাম, জিরোকে অ্যাড করলাম, টু তো আগে অ্যাড হওয়া, থ্রিও হচ্ছে আগে অ্যাড হয়েছিলাম। হ্যাঁ, সো আমাদের ওয়ানের কাজ শেষ। এরপর কে পপ হবে কিউ থেকে, কাকে ভিজিট করব ওয়ানের পরে? 2 কে। হ্যাঁ, ওয়ানের পরে এখন আমরা ভিজিট করব হচ্ছে নোড নাম্বার 2 কে। সো এখন দেখি যে এই 2 কে ভিজিট করব বলতে আমাদের এখন এই কারেন্ট যে নোড, এটার ভ্যালু সেট হয়ে গেল তোমার 2 তে। ভালো কথা, আমি কি রেকর্ডিং অন করছি? আচ্ছা হ্যাঁ করছি। হ্যাঁ, সো এখন আমাদের কারেন্ট যে নোড, সেই নোডের ভ্যালুটা হচ্ছে 2। এখন দেখো 2 এর অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে কারা কারা আছে? 2 এর লিস্টে আছে হচ্ছে 2 ডট অ্যাডজেসেন্সি লিস্ট 1 ছিল, 3 ছিল, 4 ছিল আর 5 ছিল, তাই না? এই চারটে নোড। সো 2 এর জন্য ফর 2, গ্রাফটা একটু বড় হয়ে গেছে, উই আর গেটিং নোড নাম্বার 1। আচ্ছা 2 আর 1 এর মাঝখানে এজ কোনটা? এজ হচ্ছে E3। তারপর উই আর গেটিং নোড নাম্বার 3 ফর E4। তারপরে উই আর গেটিং নোড নাম্বার কত? 1 গেল, 3 গেল, তারপর হচ্ছে 4। 4 কে অ্যাড করে দিই, কখনো অ্যাড হয়নি জীবনে। 4 আসলো, কার জন্য আসবে? নোড নাম্বার E6 এর জন্য, সরি এজ E6 এর জন্য, আরেকটা হচ্ছে 5। হয়ে গেল। দুই আর 5 এর মাঝখানে এজ কত? ও আচ্ছা 5 তো নাই আই গেস, তাই না? 1 ছিল, 3 ছিল আর 4 ছিল, 5 নাই এখানে। ঠিক আছে, তাহলে শেষ। 2 এর জন্য তাহলে ফর লুপটা কতবার ঘুরতেছে? তোমার 3 বার। তারপর আমরা 2 থেকে বের হয়ে গেলাম, এখন আমরা কোথায় গিয়ে ল্যান্ড করব? নোড নাম্বার 5 এ। সো আমাদের এখানে কারেন্ট নোড কোথায়? কারেন্ট নোড হচ্ছে নোড নাম্বার 5। অ্যান্ড নোড 5 এর অ্যাডজেসেন্সি লিস্টে কয়টা ভার্টেক্স আছে বলো? ম্যাম একটা, শুধু 3। এটা হচ্ছে শুধুমাত্র 3। এই 3 এর জন্য আমরা ওকে একটাবার ভিজিট করব। মানে ফর লুপের মধ্যে কি হচ্ছে, এই 5 ডট অ্যাডজেসেন্সি লিস্ট এই জায়গাটাতে আসতেছে হচ্ছে 3। তারপর ভি এর ভ্যালু ফার্স্টে 3 তে সেট হবে, 3 তে সেট হয়ে ভেতরে ঢুকবে, ঢোকার পরে দেখবে ভিজিটেড অফ মানে 3 কি ভিজিটেড কিনা, ভি এর 3 এর কালারটা কি, কালার যখন দেখবে যে না এটা হোয়াইট না, তখন বের হয়ে যাবে, বাট ফর লুপে একবার হলেও কিন্তু ঢুকতেছে। আচ্ছা তাহলে দেখো আমাদের এই 3 এর জন্য, 3 না এটা কত, আর এখানে আমরা আসে হচ্ছে নোট নাম্বার 5 এ। নোট 5 এর জন্য উই আর গেটিং 3 থ্রু দ্য এজ কত, 5 আর 3 মাঝখানে ছিল E5। এজ নাম্বার 5। তারপর হচ্ছে তোমার 5 গেল, এরপর আমরা ল্যান্ড করব কোথায়? 0 তে। সো এটা আমাদের কারেন্ট নোড হচ্ছে 0। 0 তে আসলাম, 0 এর অ্যাডজেসেন্সি লিস্টে কয়টা ভার্টেক্স? একটা ভার্টেক্স, সেটা হচ্ছে ভার্টেক্স নাম্বার 1। আচ্ছা তাহলে ফর 0 উই আর গেটিং 1 থ্রু দ্য এজ E1। এটা হচ্ছে 0 এর জন্য, 0 গেল। তারপর এখন কে বাকি থাকে? বাকি থাকে হচ্ছে 4। 4 এসে ল্যান্ড করলাম, 4 এসে ল্যান্ড করে আমি জাস্ট ওর অ্যাডজেসেন্সি লিস্টে পাবো 2 কে। আচ্ছা 2 কে পাইলাম, 2 হচ্ছে থ্রু দ্য এজ E6। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছো এতক্ষণ ধরে কি করলাম? পুরো সিমুলেশনটা চালালাম, সিমুলেশনটা চালিয়ে দেখলাম যে আসলে কোন ভার্টেক্সের জন্য আমাদের এই ফর লুপ বলতে যে ভেতরে যে ফর লুপ, এই ফর লুপটা আসলে কতবার করে ঘুরতেছে। আচ্ছা একটু খেয়াল করো তো, কোন রকম কি অবজারভেশন দেখতে পাচ্ছ? দেখো নোট নাম্বার 3 এর জন্য ফর লুপটা ঘুরতেছিল 3 বার, E2 এর জন্য একবার, E4 এর জন্য একবার, E5 এর জন্য একবার।
নোড 1 এর জন্য ফর লুপটা ঘুরলো 3 বার। নোড 1 এই যে এটার জন্য ফর লুপ ঘুরতে হচ্ছে 3 বার। কোন কোন এজের জন্য? একটা হচ্ছে E1 দিয়ে ও ফেচ করে নিয়ে আসছে নোড নাম্বার 0 কে। তারপর হচ্ছে E3, আর একটা হচ্ছে তোমার E2। এই যে E1, E3 আর E2, এই তিনটা ভার্টেক্স মানে এই তিনটা এজ দিয়ে ও এক্সপ্লোর করা ট্রাই করছে ও নেবার গুলাকে, 0 কে, 2 কে আর হচ্ছে 3 কে। আচ্ছা, তারপর আরো কিছু ভার্টেক্স দেখো। 5 এর জন্য এই ফর লুপটা জাস্ট একবারই ঘুরছে। তুমি যখন 5 এ ছিলা তখন এই ভিতরে যে ফর লুপ, এই ফর লুপটা একবার ঘুরছে E5 এর জন্য। ঠিক আছে? কোনো অবজারভেশন আছে যে একটা পার্টিকুলার নোডের জন্য এই ফর লুপটা কতবার ঘুরবে? আচ্ছা, এই লিস্ট কিভাবে কি করলাম এটা কি বুঝছো? আচ্ছা, আমরা একটু এখানে সামারিটা লিখি। হ্যাঁ, ছবিটা পাশাপাশি নাই তো, সামারিটা যেটা মুছে ফেলি এখন। আমাদের যে ফর লুপের সামারি, হ্যাঁ, মানে কোন নোডের জন্য ফর লুপটা কতবার করে ঘুরতেছে সেটা আমরা যদি একটু কাউন্ট করি। দেখো, নোড নাম্বার 3 যখন তোমাদের কারেন্ট নোড, যখন আমাদের কারেন্ট নোড ছিল নোড নাম্বার 3, তখন ওই ফর লুপটা কতবার ঘুরছে? 3 বার। তারপর যখন নোড নাম্বার 1 ছিল আমাদের কারেন্ট নোড, তখন এই ফর লুপটা কতবার ঘুরছে? 3 বার। তারপর নোড 2 এর জন্য কতবার ঘুরছে? 3 বার। নোড 5 এর জন্য কতবার ঘুরছে? 1 বার। তারপর 0 জন্য ঘুরছে হচ্ছে 1 বার। 4 এর জন্য এটা 1 বার। দেখো, এখন একটু মেলাও তো এটার সাথে, কোনো মিল পাচ্ছ কিনা? দেখো, কোনো অবজারভেশন দেখো কিনা। দেখো, নোড 3 এর জন্য এই ফর লুপটা কতবার ঘুরতেছিল? 3 বার। কেন 3 বার ঘুরতেছে? মানে কাদের জন্য ঘুরতেছিল? নোড 3 এর সাথে সরাসরি যেই কয়টা এজ কানেক্টেড, এই প্রত্যেকটা এজের জন্য এই ফর লুপটা একবার মানে করে ঘুরতেছিল। এটা কি বোঝা গেছে? দেখো, নোড 3 তে তুমি যখন ছিলা তখন তোমার এই ভার্টেক্স ভি এর ভ্যালুগুলা কি কি হইতো? 3 এর যারা নেইবার তারা না, মানে 3 এর সাথে সরাসরি যে কয়টা এজ কানেক্টেড ওরাই না। বুঝছো এটা? তাহলে দেখো, নোড 3 এর জন্য আসলে ফর লুপটা ঘুরলো হচ্ছে 3 বার। নোড 1 এর জন্য ফর লুপটা 3 বার ঘুরছে, এই ভেতরের ফর লুপ আমি যে নেইবার গুলোকে এক্সপ্লোর করতেছিলাম সেই ফর লুপটা, এটাও 3 বার ঘুরলো। আচ্ছা, কেন 3 বার ঘুরলো? কারণ নোড 1 এর সাথে আসলে সরাসরি এজ কানেক্টেড কয়টা ছিল? 3টা। দ্যাট মিনস নোড 1 এর নেইবার কয়টা ছিল? 3টা নেইবার ছিল, রাইট? তারপর দেখো, নোড 2 এর জন্য ফর লুপ ঘুরছে 3 বার। আচ্ছা, এটা কোইন্সিডেন্টালি সবগুলো 3 হয়ে গেছে। দেখো, নোড 2 এর জন্য এখানে সরাসরি এজ কয়টা? তোমার 3টা, E3, E4 আর E6। দেখো, নোড 2 এর জন্য তোমার E3, E4 আর E6 এইগুলার জন্য কিন্তু আলটিমেটলি ওই ফর লুপটা ভিতরে ঘুরছে। আচ্ছা, নোড 5 এর জন্য ফর লুপটা ঘুরছে 1 বার, E5 এর জন্য, যে এটার জন্য, কারণ 5 এর আসলে লেবার কয়টা? একটাই তো, নোড 3। তারপরে নোড 0 এর জন্য ফর লুপটা ঘুরছে 1 বার। দেখো, নোড 0 এর জন্য ঘুরছিল 1 বার। কেন? এজ E1 এর জন্য। অথবা আমরা আরো বলতে পারি যে নোড 0 আসলে নেইবার ছিল কয়টা? জাস্ট একটা। সো একটা জিনিস খেয়াল করো, ওভারঅল এই ফর লুপ আসলে কতবার ঘুরছে? সেটা যদি আমি হিসাব করি তাহলে দেখো, তোমার এখানে E2 আছে 1 বার, এখানে E2 আছে 1 বার। সো ওভারঅল আমাদের এজ E2 এর জন্য 2 বার ফর লুপ ঘুরছে। তারপরে এটা E4, এখানে 1 বার, এখানে E4 1 বার। সো আমরা বলতে পারি এজ নাম্বার E4 এটার জন্য ফর লুপ আসলে ঘুরছে কতবার? 2 বার। তোমরা তো আসলে বুঝতেছো যে মানে প্রত্যেকটা এজের জন্য ফর লুপটা 2 বার করে ঘুরতেছে।
Yes, yes, yes. এটা একটা E5, এটা একটা E5। সো আমাদের E5 এর জন্য আসলে ওভারঅল ফর লুপটা করতেছে দুইবার। তারপরে যদি আরেকটু দেখি যে E1 এখানে আসছে একবার, এখানে আসছে একবার। সো আসলে E1 এর জন্য ফর লুপ ঘুরছে দুইবার। তারপরে E3 এখানে একবার, এখানে একবার। সো আলটিমেটলি E3 এর জন্য ফর লুপ ঘুরছে আমাদের দুইবার। লাস্টে থাকে কোনটা? E6 এখানে একবার, এখানে একবার। E6 এর জন্য ফর লুপ ঘুরতেছে দুইবার। দেখো এখানে আমাদের গ্রাফের মধ্যে এজ কয়টা ছিল বলো তো? নাম্বার অফ এজ কয়টা এই গ্রাফে? ছয়টা। তো দেখো এখানে নাম্বার অফ এজ যদি 6টা হয়ে থাকে তাহলে দেখো এখানে E1, তারপরে E2, E3, E4, E5, E6 প্রত্যেকটা এজের জন্যই আসলে এই ফর লুপ অলওয়েজ কতবার করে ঘুরবে? দুইবার। দুইবার করে কাউন্ট অ্যাড হচ্ছে। হ্যাঁ, তো দুইবার করে যদি অ্যাড হয় তাহলে আমি কি বলতে পারি যে আমাদের এই বিএফএস এর এই হোয়াইল লুপ, বাইরের যে হোয়াইল লুপটা আর ভেতরে যে ফর লুপ, ফর লুপের ভেতরে যে কোড ব্লকটা থাকে মানে মেইন যে কোডটা থাকে, এই জিনিসটা ওভারঅল আসলে কতবার ঘুরবে? অর্ডার না, ধরো আমি যদি একদম এক্স্যাক্টলি বলতে চাই, এক্স্যাক্টলি বললে ভেতরে এই জিনিসটা আসলে এক্সিকিউট হবে 2 × E টাইমস। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, 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 yes. নাম্বার অফ এজ ইন্টু আমাদের 2। তাহলে এটুকু আমরা ক্লিয়ার যে আমাদের এই যে এই কোড ব্লক যেটা ছিল এই হোয়াইল লুপের যে কাহিনী, এইটা আসলে টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ, আমরা বলতে পারি ই হচ্ছে নাম্বার অফ এজেস। তাহলে এখন একটু ক্লিয়ার হয়েছে? কারোর কি কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? বা কোনো কোশ্চেন আসছে? দেখুন ইনিশিয়ালাইজ ভার্টিসেস এইটার না না না, তুমি যদি মানে তুমি যদি সিমুলেশনটা তুমি চালাও, হ্যাঁ আচ্ছা, তোমরা বাসায় যখন কোড করবা, বাসায় কোড করার সময় এই যে ফর লুপের ভেতরে ঢুকে এই ভি এর ভ্যালুটা প্রিন্ট করবা, ভি এর ভ্যালুটা প্রিন্ট করবা আর ইউ এর ভ্যালুটা প্রিন্ট করবা। বেসিক্যালি তোমার এখানে কি হচ্ছে, প্রথমবার গেছে বলতে যে দেখো ভার্টেক্স ভি আসলে কার ভ্যালুগুলা নিচ্ছে? কোনো একটা নোডের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের মধ্যে যারা ছিল ওদের ভ্যালুগুলা নিচ্ছে। তুমি সিম্পলি একটা নোডের কথা চিন্তা করো, যেমন ধরো যে নোড 1 এর কথা চিন্তা করো, শুধু নোড 1 এর জন্য ইন জেনারেল এই ফর লুপটা কতবার ঘুরবে আমরা যদি সেটা হিসাব করি। দেখো কোথায় কোথায় আসছিল, এখানে নোড 1 আসছে, তারপর এখানে আসছে, দেন এখানে আসছে, 3টা জায়গাতে আসছে, আর এখানে ওর জন্যই আসলে ফর লুপটা ঘুরছে কতবার? 3বার। দেখো নোড 1 এর ভ্যালুটা তোমার এই ভি এর মধ্যে কখন কখন অ্যাপিয়ার করবে? তোমার কারেন্ট নোড যখন 0 হবে তখন কিন্তু 1 একবার শো আপ করবে, তাই না? 0 থ্রুতে, এটুকু কি বুঝছো? তারপর তোমার কারেন্ট নোড, এই যে তোমার এই হোয়াইল লুপের মধ্যে যখন কারেন্ট নোডের ভ্যালুটা যখন 2 হবে তখনও কিন্তু 1 একবার দেখা দিবে এই ভি এর মধ্যে। কেন দেখা দিবে? কারণ 2 এর অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যেও কিন্তু 1 বসে আসবে। সো 1 তখন একবার এই ফর লুপের মধ্যে চলে আসবে। তারপর তোমার কারেন্ট নোড যখন 3 ছিল, এই 3 এর সময়ও কিন্তু তোমার এই 1 আরেকবার দেখা দিবে। কেন? কারণ 3 এর অ্যাডজেসেন্সি লিস্টে 1 ছিল, 2 ছিল, 5 ছিল। দ্যাট মিনস একটা এজের দুইটা মাথা প্রত্যেকবারই একবার একবার করে এই ফর লুপের মধ্যে এসে শো আপ করবে। বুঝছো? এই জন্য আসলে এখানে কাউন্টটা কি হচ্ছে? কাউন্টটা হয়ে যাচ্ছে আমাদের নাম্বার অফ এজেস ইন্টু 2। কেন 2? এই 2 এর সিগনিফিকেন্স হচ্ছে তোমার একটা এজের মাথা কয়টা, এন্ড পয়েন্ট কয়টা? 2টা না? এটার জন্য এখানে তোমার 2 দিয়ে গুণ হচ্ছে। সো দেখো 1 এর জন্য আমরা কাউন্ট কত পাইলাম? 3বার। 3বার মানে 3 বলতে হচ্ছে 1 এর আসলে নেইবার কয়টা ছিল? 1 এর নেইবার ছিল 3টা। 3টা নেইবারের 3টাই যখন তোমার ওই কারেন্ট নোড হচ্ছে তখন ওরা 1 কে এই ফর লুপের মধ্যে নিয়ে আসতেছে, রাইট? সো 1 এর কন্ট্রিবিউশন এই ফর লুপে কতবার? 3বার। আবার দেখো 1 যখন নিজে আসলে কারেন্ট নোড,
ওয়ান কিন্তু তখনও আসলে এই জিরোকে একবার বের করতেছে, থ্রিকে একবার বের করবে এই ফর লুপে, আবার থ্রিকে আর হচ্ছে টুকে আর এই যে জিরোকে। মানে ওয়ান যখন নিজে কারেন্ট নোড, ও তখন এই ফর লুপটা 3বার ঘোরাবে। আবার ওয়ান যখন কারেন্ট নোড না, ওয়ানের নেইবাররা কারেন্ট নোড, ওরা তখন এক্সপ্লোর করার সময় ওয়ানকে আসলে ওভারঅল কতবার এই ফর লুপে নিয়ে আসবে? 3বার। একটু কি ক্লিয়ার হয়েছে এখন? যে কোশ্চেন করছিলাম আমি কি অ্যান্সার দিতে পারছি? আচ্ছা, তো আমাদের ওভারঅল এই ভিতরে যে হোয়াইল লুপ, এই ব্লকটা কতবার ঘুরবে? তোমার 2 × E টাইমস ঘুরবে। তাহলে আমরা এখন একটু সামনে আগে, তাহলে এই যে ইনিশিয়ালাইজ ভার্টিসেস, এটা টাইম কনভেক্সিটি ছিল অর্ডার অফ n, আর এই ভেতরে এই পুরো জিনিসটারই আসলে টাইম কনভেক্সিটি কত হচ্ছে? অর্ডার অফ e। তাহলে ওভারঅল এই টাইম কনভেক্সিটি হচ্ছে অর্ডার অফ কত? v প্লাস e। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে অর্ডার অফ v প্লাস e যদি হয়, আমাকে বলো যে এটা কি আসলে কোয়াড্রেটিক টাইম নাকি লিনিয়ার টাইম? অর্ডার অফ v প্লাস e, এটা কি কোনো লিনিয়ার টাইম নাকি কোয়াড্রেটিক? এটা হচ্ছে লিনিয়ার টাইম, তাই তো? সবাই কি অ্যাগ্রি করো? তো আসো যে ডিসঅ্যাগ্রি করো। দেখো, একটা গ্রাফের আসলে নাম্বার অফ এজেস আমরা যদি চিন্তা করি, সো মিনিমাম নাম্বার অফ এজ কয়টা হতে পারে একটা গ্রাফে? কি মনে হয়? তুমি একটা গ্রাফ ড্র করলা, এই গ্রাফের মধ্যে কোথাও কোনো এজ নাই, সমস্যা আছে? প্রবলেম কিন্তু নাই, মানে এটা, হ্যাঁ এটাও কিন্তু গ্রাফ, বাই ডেফিনেশন এটাও একটা গ্রাফ। এটাকে আমরা বলি যে এটার যে এজ সেট হচ্ছে এমটি, এটাও একটা ভ্যালিড গ্রাফ, এটার এজ সেট এমটি। ঠিক আছে, আচ্ছা তাহলে মিনিমাম নাম্বার অফ এজ হতে পারে আমাদের 0টা। এখন কোশ্চেন হচ্ছে, এটা তো বুঝলাম, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কত? কি মনে হয়? দেখো, আমাদের ভার্টেক্স যদি 2টা থাকে, 2টা ভার্টেক্সের মধ্যে কয়টা এজ নিতে পারবো? একটা। যদি 3টা ভার্টেক্স থাকে, 3টা ভার্টেক্স থাকলে ফার্স্ট আমরা এটাকে, দাঁড়াও, এই ভার্টেক্স আর এই ভার্টেক্স নিলাম, ওদের মধ্যে একটা এজ দিয়ে দিলাম। এবারে এই ভার্টেক্স নিলাম, এই ভার্টেক্স নিলাম, ওদের মধ্যে একটা এজ দিয়ে দিলাম। তারপরে এখন এই ভার্টেক্স নিলাম, এই ভার্টেক্স নিলাম, ওদের মধ্যে একটা এজ দিয়ে দিলাম। আর কি দেওয়া যাবে? এই বেশিকার এজ দেওয়া যাবে একটা 3টা ভার্টেক্সের গ্রাফে? দেওয়া যাবে না। আচ্ছা, তুমি এখন ট্রাই করো 4টা ভার্টেক্সের মানে গ্রাফে তোমরা যদি এখন এজ অ্যাড করতে চাও, ম্যাক্সিমাম নাম্বার অফ এজ, তোমাকে যদি বলতাম এজগুলো অ্যাড করো, কি করতে বলো তো? তুমি 2টা করে ভার্টেক্স পিক করতাম, এই ভার্টেক্স পিক করলাম, এই ভার্টেক্স পিক করলাম, পিক করে ওদের মধ্যে একটা মানে দেখো, যে অ্যাপ্রোচে করতেছে এটা কিন্তু একটা অ্যাপ্রোচ। এই ভার্টেক্স নিলাম, এই ভার্টেক্স নিলাম, মানে তুমি যেটা করতেছো, তুমি ফার্স্ট মানে যতগুলো এজ অ্যাড করতেছো তাদের ফার্স্ট পয়েন্ট ধরে রাখতেছো মনে মনে এইটা। এই হচ্ছে এই ভার্টেক্সটা। আচ্ছা, তাহলে এই ভার্টেক্সটাকে দিয়ে আর কতগুলো এজ বানানো সম্ভব? এটা একটা এজ দেওয়া সম্ভব। তারপরে এটা তো ফিক্সড, আর কোনটা দেওয়া সম্ভব? এখানে একটা এজ দেওয়া পসিবল। আর কোনো মানে এজ দেওয়া কি পসিবল এই ভার্টেক্সটাকে ধরে? 3টাই হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো, এবারে আমি যদি এই ভার্টেক্সটাকে ফিক্স করি, এইটাকে ফিক্স করলে অলরেডি কিন্তু ওর সাথে একটা অ্যাড হয়ে আসছে। আচ্ছা, এটার সাথে এখন এইটাকে ফিক্স করলাম, সরি এটাকে সিলেক্ট করলাম, একটা এজ দিয়ে দিলাম। এটা তো সিলেক্ট হয়ে আসছে, এইটাকে আমরা ধরলাম, এটাকে ধরে একটা এজ দিয়ে দিলাম। তারপরে ধরো যে এখন এই ভার্টেক্সটাকে ফিক্স করে ফেললাম, তারপর কয়টা এজ অ্যাড করা যাবে? ম্যাক্সিমাম একটা। মানে এই যে এটাকে সিলেক্ট করলাম, একটা এজ দিয়ে দিলাম। বেসিক্যালি তোমার একটা গ্রাফের মধ্যে যদি n নাম্বার অফ ভার্টিসেস থাকে,
এনটা জিনিস থেকে দুইটা করে জিনিস কতভাবে সিলেক্ট করা যায়? দেখো ইন্টারে পড়ছো বা কোনো ম্যাথ পড়ছো পড়ার কথা। In how many ways you can choose two items from n elements বা n items? nটা জিনিস থেকে দুটা দুটা করে তুমি সিলেক্ট করতে চাও, কতভাবে করা যায়? NC2 এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে NC2 ভাবে। তাহলে এখন দেখো একটা গ্রাফে তুমি যখন এজ গুলা প্রোভাইড করতেছিলাম, তুমি প্রত্যেকবার কি করতেছো? NC2টা ওয়েতে তুমি ডিফারেন্ট দুইটা ভার্টেক্স সিলেক্ট করতে পারবা, সিলেক্ট করবা, করার পর ওদের মধ্যে একটা এজ দিয়ে দিবা। তাহলে আসলে আমাদের একটা গ্রাফের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ এটা কত হবে? NC2টা হবে। আচ্ছা NC2কে আমরা যদি একটু ভাঙাই, এটা তাহলে কত আসে বলো? n ইন্টু ফর্মুলা কি? NC2 এর ফর্মুলা প্লাস না মাইনাস? মাইনাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। একটা জিনিস খেয়াল করো, এই n আর n যে গুণ হচ্ছে এটা কি অর্ডার অফ n স্কয়ারের কাছাকাছি না? যেখানে আমাদের n ছিল তোমার নাম্বার অফ ভার্টিসেস। তাহলে আমাদের যেটা আমরা সামারিতে আসলাম, সামারি হচ্ছে আমাদের কোন একটা গ্রাফের মিনিমাম নাম্বার অফ এজ হইতে পারে 0টা, আর ম্যাক্সিমাম নাম্বার অফ এজ হইতে পারে অর্ডার অফ n স্কয়ার, অথবা আমরা যদি ভি দিয়ে লিখি অর্ডার অফ ভি স্কয়ার। যেখানে n বলো ভি বলো সবই হচ্ছে আমাদের নাম্বার অফ নোড ইন দ্য গ্রাফ। তাহলে এখন দেখো এইটার ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে? অর্ডার অফ ভি প্লাস ভি স্কয়ার, তাহলে অর্ডার অফ ভি স্কয়ার। তাহলে কি এটা লিনিয়ার থাকলো? মানে তুমি সবসময় গ্যারান্টি দিতে পারবা যেটা লিনিয়ার? আচ্ছা আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে যে তোমরা কি স্পার্স গ্রাফ আর হচ্ছে ডেন্স গ্রাফ এগুলো পড়ছো বা নাম শুনছো জীবনে? একটা হচ্ছে স্পার্স গ্রাফ। স্পার্স গ্রাফ বেসিক্যালি যেখানে আমাদের ওই ভি যেটা মানে নাম্বার অফ কি বলে নোড, এটা অলমোস্ট নাম্বার অফ এজের কাছাকাছি। মানে তোমরা নর্মালি আসলে যে গ্রাফগুলো দেখো সেগুলোই হচ্ছে সর্ট অফ স্পার্স গ্রাফ, এগুলো ভালো লাগে দেখতে। আরেকটা হচ্ছে তোমার ডেন্স গ্রাফ। স্পার্স গ্রাফের জন্য যেহেতু ভিটা, তোমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড কি বেশি আসতেছে? আচ্ছা বাসায় আসছে তো? দেখো সো ভি যদি এর কাছাকাছি হয় তাহলে স্পার্স গ্রাফের জন্য আসলে আমাদের বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কত হবে? এই অর্ডার অফ ভি যে বলছিলাম লিনিয়ার, এটা স্পার্স গ্রাফের জন্য। আরেকটা হচ্ছে ডেন্স গ্রাফ। ডেন্স গ্রাফ কোনগুলা? ডেন্স গ্রাফ হচ্ছে যেগুলো দেখলে একটু অশান্তি লাগবে। যেমন ধরো এরকম একটা গ্রাফ আঁকলাম, তোমার যত রকমের এজ প্রোভাইড করা সম্ভব সবগুলোর মধ্যে একটা করে এজ আছে। আর এজ দেওয়া সম্ভব জানি না, যাই হোক এটা থাকলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, দ্যাট মিনস এখানে আমাদের যে নাম্বার অফ এজ এটা অলমোস্ট তোমার ভি স্কোয়ারের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের ডেন্স গ্রাফ, মানে যে গ্রাফে নাম্বার অফ এজ অনেক বেশি আর কি। তাহলে এইটার জন্য আমাদের পিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ অলমোস্ট ভি স্কোয়ার, যেটা কোয়াড্রেটিক। তোমরা অ্যাসাইনমেন্টে একটা মজার জিনিস খেয়াল করো, হ্যাঁ এটাই ম্যাক্সিমাম, এর বেশি আর যাবে না। ম্যাক্সিমাম হচ্ছে অর্ডার অফ ভি স্কোয়ার। আচ্ছা তোমাদের অ্যাসাইনমেন্টে একটা মজার জিনিস দেওয়া থাকে, খেয়াল করছো কিনা কখনো? সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রবলেম তো মনে হয় বেরিয়ে করা আছে আমার। আচ্ছা কে দেখছি? দেখো অ্যাসাইনমেন্টে তোমাদের কিন্তু বলা থাকে যে তোমার একটা গ্রাফের জন্য নাম্বার অফ নোড অলমোস্ট কত থাকে? 2 ইন্টু 10⁵। প্রায় দেখছো না এই জিনিস? কনস্ট্যান্টের মধ্যে বলা থাকে কোড ফোর্সেসে। আর নাম্বার অফ এজ দেখবা, দেখো একটা গ্রাফে যদি 2 ইন্টু 10⁵ নাম্বার অফ নোড থাকে, এটা ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কত হবে বলো তো? আমরা মাত্রই শিখলাম কত হইতে পারে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ।
10^10 রেঞ্জে না, এটাকে স্কোয়ার করলে 4 × 10^10। বাট তোমাদেরকে আসলে কখনো 10^10টা এজ প্রোভাইড করা হয় না কিন্তু। তোমাদের এম কিন্তু বলাই থাকে যে ম্যাক্সিমাম 3 × 10^5, অথবা কিছু কিছু অ্যাসাইনমেন্টে হয়তো দেখবা 3 × 10^6 এই রেঞ্জে দেওয়া থাকে। কেন এই রেঞ্জে দেওয়া থাকে? কারণ 10^10টা এজ হ্যান্ডেল করার জন্য তোমার যে আসলে টাইম কমপ্লেক্সিটি বা মেমোরি কমপ্লেক্সিটি লাগবে সেটা আসলে ফিজিবল না। মানে এত বড় গ্রাফটাকে তুমি যদি ডেন্স গ্রাফ করতে চাও সেখানে আসলে তুমি অ্যালগরিদম লিখতেই পারবে না, বুঝছো? কোড রান দিয়ে 200-300 সেকেন্ড বসে থাকা লাগবে। এই জন্য তোমরা অ্যাসাইনমেন্টে খেয়াল করবা যে তোমার যে এই এম এর যে ভ্যালুটা, এম এর ভ্যালুটা এরকম মানে এন এর প্রায় কাছাকাছি থাকে, কাছাকাছি বা ম্যাক্সিমাম 10 গুণ বেশি, এর বেশি থাকে না। বাট এরকম বড় একটা গ্রাফে 2 × 10^5 এত বড় একটা গ্রাফে আসলে নাম্বার অফ এজ আরো অনেক বেশি হওয়াটা পসিবল। আচ্ছা, সো আমাদের এটা বুঝলাম টোটাল রানিং টাইম হচ্ছে অর্ডার অফ ভি প্লাস ই। যদি কখনো ইন্টারভিউতে কেউ জিজ্ঞাসা করে বা ইন ফিউচার ভাইবাতে কেউ জিজ্ঞাসা করে যেটা লিনিয়ার নাকি কোয়াড্রেটিক, অ্যান্সার কি দিবা? কি শিখাইলাম এতক্ষণ? কোয়াড্রেটিক, ঠিক আছে, ওর্স্ট কেসে। বাট ইন্টারভিউয়ার তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করতেছে এগুলা শোনার জন্য। স্পার্স গ্রাফে জিনিসটা কেমন হবে? অর্ডার অফ ভি অথবা হ্যাঁ স্পার্স গ্রাফে অর্ডার অফ ভি। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে দুটা কেস। মানে সবসময় যে থ্যাংক ইউ, সবসময় যে অর্ডার অফ ভি স্কোয়ার সেটা অ্যাকচুয়ালি না, আবার আমরা যে লিনিয়ার বলবো সেটাও না, বুঝছো? বাট মোস্টলি আমরা আসলে মানে অন দ্য গো এটা ইউজ করি, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ এই রেঞ্জেই আসলে ইউজ করি। সিএফ এর অন্য প্রবলেমগুলো যদি দেখো সেখানেও দেখবা যে এইরকম রেঞ্জের এজগুলো প্রোভাইড করা থাকে। আচ্ছা, যাই হোক, অনেক গল্প করলাম। সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? না থাকলে আমাদের কিছু ছোট ছোট টপিক এখন লিখবো। এগুলো বেসিক্যালি যেটা বলছিলাম যে বিএফএস এর মেইন কোডটা বোঝা থাকলে বাদ বাকিগুলো এমনি এমনি পারবা। দেখো, ফাইন্ডিং শর্টেস্ট পাথ ইউজিং বিএফএস। আমরা লাস্ট ক্লাসে বিএফএস করার সময় একটা কাজ করতেছিলাম, সেটা হচ্ছে জীবনে প্রথমবার যখন তুমি এক মিনিট দাঁড়াও, দেখো লাইফে ফার্স্ট টাইম তুমি যখন ভি কে ডিসকভার করছিলাম তখন ভি এর প্যারেন্ট হিসেবে কাকে সেট করে দিছিলাম? ইউকে। সো ইউকে যদি সেট করে দিই, এই প্যারেন্ট দিয়ে আমরা আসলে যেটা করব, প্যারেন্ট দিয়ে হচ্ছে আমরা এই পাথটাকে রিকনস্ট্রাক্ট করব। আচ্ছা, তোমাদেরকে পাথ আর হচ্ছে ডিস্টেন্স এগুলো আমাদের ডিফারেন্স বলছিলাম লাস্ট ক্লাসে, না কাদের বলছিলাম কেমন? তোমাদের কি বলা হয়েছিল? না, মনে হয় বলা হয়নি। আচ্ছা, মানে বেসিক্যালি আমরা আচ্ছা দুইটা টার্ম, একটা হচ্ছে তোমার শর্টেস্ট পাথ আর একটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। একটু ভালো করে খেয়াল করো, এই জিনিসটা আমরা আরো গ্রসলি মিড টার্মের পরে করব, বাট এটা একটু দেখো। বিএফএস আমাকে কোন একটা গ্রাফে সোর্স থেকে বাদ বাকি সবগুলা নোডের শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট পাথ প্রোভাইড করতে পারে, বাট কোন টাইপের গ্রাফে? আনওয়েটেড। দেখো, আমরা যত সিমুলেশন দেখছি বা সোভার যত গ্রাফ দেখাচ্ছি সবগুলো কিন্তু আসলে আনওয়েটেড গ্রাফ ছিল। আনওয়েটেড গ্রাফের জন্য তোমার বিএফএস শর্টেস্ট পাথ বা শর্টেস্ট যে ডিস্টেন্স এটা প্রোভাইড করে। আচ্ছা, শর্টেস্ট ডিস্টেন্স এই জিনিসটা কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টিজার। ইন্টিজার বলতে আছে এখানে দেখাই, এই যেমন ধরো এটা হচ্ছে 4, তারপর হচ্ছে 2, 3, 4। দেখো, নোড নাম্বার 0 থেকে নোড নাম্বার 2 তে যাওয়ার জন্য আমাদের মিনিমাম কস্ট কত? আমি যদি 0 থেকে একটা চিন্তা করি, 0 থেকে যদি বিএফএস চালাই, আমাদের সোর্স নোড হচ্ছে 0,
ডিস্টেন্স অফ টু, এটা কত হবে? এই যে 1 আর এই যে 1, 1 আর 1 2। সো এটা একটা আনওয়েটেড গ্রাফ ছিল। তুমি 0 থেকে যদি বিএফএস চালাও তাহলে প্রত্যেকটা নোডের জন্য তুমি শর্টেস্ট এই ডিস্টেন্সটা পাবা। কোথায় পাবা? এই যে আমরা যে কোডের মধ্যে লিখতেছিলাম, এই যে ডি নামের যে ফিল্ডটা বলছিলাম না, এই ডি মানে হচ্ছে ডিস্টেন্স। এটা তোমাকে শর্টেস্ট ডিস্টেন্স প্রোভাইড করবে ফর অনলি আনওয়েটেড গ্রাফস। আচ্ছা, আর শর্টেস্ট পাথ যেটা, শর্টেস্ট পাথ হচ্ছে তুমি এই যে 2 এর জন্য যে শর্টেস্ট ডিস্টেন্সটা পাইলা, এটা হচ্ছে তোমার শর্টেস্ট ডিস্টেন্স। তুমি কোন কোন নোড ভিজিট করে আসলে এই ডিস্টেন্সটা পাইছো? হুইচ নোডস ডিড ইউ ভিজিট? এটা হচ্ছে তোমাকে প্রোভাইড করবে শর্টেস্ট পাথ। আচ্ছা, এই পাথটাকে 0 থেকে তুমি 1 এ গেছো, দেন 1 থেকে 2 তে গেছো। এই যে এরকম একটা নোডের সিকোয়েন্স পাচ্ছ, এই সিকোয়েন্সটাই হচ্ছে বেসিক্যালি পাথ। আচ্ছা, এখন দেখো যে আমরা আসলে শর্টেস্ট যে পাথ এটা আমরা কিভাবে রিকনস্ট্রাক্ট করবো। এটা খুব ইজি। এক্সাম্পলটা দেখানো হয়েছিল তোমাদের, তাই না? এই সিমুলেশনটা এটা হচ্ছে যে এই কোডগুলোর একটু আগে কিউ দিয়ে যে সিমুলেট করে দেখাইছিলাম, মানে স্লাইডে দেখানো ছিল। আচ্ছা, কথা কি শুনতে পারতেছো? Yes, ma'am. কনফার্ম করো তো। আচ্ছা, দেখো এখন শর্টেস্ট পাথ আসলে কিভাবে পাবো? দেখো, ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ বিটুইন এস অ্যান্ড ওয়াই। আমাদের সোর্স নোড কত ছিল মনে পড়ে এই সিমুলেশনে? আমরা এখান থেকে স্টার্ট করছিলাম না, এই যে এই এস থেকে। আচ্ছা, এস থেকে আমরা আসলে ওয়াই তে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ কত বা শর্টেস্ট ডিস্টেন্স কত? আচ্ছা, শর্টেস্ট ডিস্টেন্স কত এটা দেখো তো, এই গ্রাফ থেকে বলো তো। দেখো সিমুলেশন করার সময় কত কি বললাম? 3, ma'am. হ্যাঁ, এই যে 3। আর আমরা যে ভেতর দিয়ে যে শর্টেস্ট এই ডিস্টেন্স গুলোকে ভেতর দিয়ে লিখতেছিলাম নোডের ভেতরে। তো এস থেকে ওয়াই তে যাওয়ার জন্য শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে 3। ভালো কথা। এখন কোন পাথ দিয়ে গেলে আমরা এই 3 ডিস্টেন্সটা পাবো সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এগেইন পাথ মানে কি? পাথ মানে হচ্ছে তোমার এই যেটা, ধর তুমি 0 থেকে 2 তে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ কোনটা বের করতে চাচ্ছ। এই পাথটা স্টার্ট হবে তোমার 0 থেকে, শেষ হবে 2 তে গিয়ে। মাঝখানে কোন পাথ দিয়ে গেছে বা কোন নোডগুলাকে ভিজিট করে করে এই শর্টেস্ট ডিস্টেন্সটা পাইছো, সেটাই হচ্ছে তোমার শর্টেস্ট পাথ। আমরা একটু দেখি যেটা আসলে কিভাবে করবো। ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ বিটুইন এস অ্যান্ড ওয়াই। আচ্ছা, এখানে মনে হয় 2 ভাবে গেলে পসিবল। এটা একটা পসিবল পাথ। তুমি এস থেকে ডাব্লিউ তে গেলাম, ডাব্লিউ থেকে টি তে, তারপর হচ্ছে কোনটা টি থেকে ইউ। আচ্ছা, এটা কিন্তু শর্টেস্ট পাথ না। দেখো, এটা একটা ওয়ান পসিবল পাথ। পাথ বলতে তুমি এস থেকে যদি ওয়াই তে যাইতে পারো বা রিচ করতে পারো, সেটা একটা পাথ। আর শর্টেস্ট পাথ কোনটা? যেই পাথে গেলে তোমার কস্টটা সবচাইতে মিনিমাম হবে বা মিনিমাইজ হবে, সেটা হচ্ছে শর্টেস্ট পাথ। দেখো, এখানে ব্লু কালার দিয়ে যে পাথটা দেখো, এই পাথের আসলে কস্ট কত বলো তো? Ma'am, 4. হ্যাঁ, 4। কেন 4? দেখো, এস থেকে তুমি ডাব্লিউ তে আসলা, এটার জন্য 1। ডাব্লিউ থেকে টি তে গেলা, এটার জন্য 1 2। টি থেকে ইউ তে আসলা, এটার জন্য আরো 1 3। ইউ থেকে ওয়াই তে আসলা, এটার জন্য আরো 1, মানে 4। মানে 4টা এজ, দ্যাট মিনস 4। বাট আমরা তো জানি যে এটা আসলে শর্টেস্ট ওই পাথটা কত বা ডিস্টেন্সটা কত? 3। এখন 3 এর জন্য আমাদেরকে ওই পসিবল শর্টেস্ট পাথটা বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা পসিবল পাথ। দেখো, অ্যানাদার পসিবল পাথ। তুমি এস থেকে ডাব্লিউ তে আসলা, ডাব্লিউ থেকে টি তে, টি থেকে এক্স তে, এক্স থেকে ওয়াই তে। এটাও কিন্তু আরেকটা পসিবল পাথ, বাট এটা কিন্তু শর্টেস্ট পাথ না। ভালো। এবারে দেখো, এটা আরেকটা পসিবল পাথ, এবং এই পাথে দেখো, এই পাথের ডিস্টেন্সটা কিন্তু আসলে 3 ছিল। পাথটা আমরা আসলে কিভাবে রিকনস্ট্রাক্ট করবো এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, এগেইন প্রবলেমটা কি ছিল? আমরা বের করতে চাচ্ছি সোর্স এস থেকে ওয়াই এর পাথ কোনটা, শর্টেস্ট পাথ কোনটা। সো ফার্স্ট আমরা স্টার্ট করব ওয়াই থেকে। কিছুক্ষণ অফ থাকলে এই জায়গা। দেখো, ফার্স্ট আমরা স্টার্ট করব নোড নাম্বার ওয়াই থেকে। এরপরে নোড নাম্বার ওয়াইটাকে তুমি কোথাও একটা সেভ করে রাখো। আচ্ছা, ওয়াইকে সেভ করে রাখার পর তুমি এখন দেখবা যে ওয়াই প্যারেন্ট কে ছিল। দ্যাট মিনস কার থ্রুতে আমি ফর দ্য ফার্স্ট টাইম ডিসকভার হয়েছিলাম। এই জিনিসটা আমরা কোথায় ফিক্স করতেছিলাম বলো তো? এই যে এখানে না,
এই প্যারেন্টের ফিল্ডে মনে পড়ে প্যারেন্টের কথা, না ভুলে গেছো? দেখো, তুমি যখন এক্স থেকে তুমি এক্স এ দাঁড়ায় যখন দেখলে ওয়াই এর কালারটা হোয়াইট ছিল, ওয়াই কে ফর দ্য ফার্স্ট টাইম তুমি ডিসকভার করলা, তখন ওয়াই এর প্যারেন্ট হিসেবে কাকে সেট করে দিলাম? নোড নাম্বার এক্স কে না? সো আমরা বেসিক্যালি স্টার্ট করব এই লাস্টের নোড থেকে, ওয়াই থেকে। ওয়াই এর প্যারেন্ট কত? ওয়াই প্যারেন্ট হচ্ছে এক্স। সো আমরা এখন চলে আসলাম নোড নাম্বার এক্স। আচ্ছা, নোড নাম্বার এক্স এ আসার পর এখন এক্স এর প্যারেন্টকে সেটা দেখা লাগবে। এক্স এর প্যারেন্ট ছিল ডাব্লিউ, আর ডাব্লিউ প্যারেন্ট ছিল এক্স। সো এইভাবে দেখো, তুমি যেই শর্টেস্ট পাথ দিয়ে এই 3 পাইছিলা ডিস্টেন্স, সেটা তুমি এই প্যারেন্ট অ্যারেটা ইউজ করে আবার রিকনস্ট্রাক্ট করতে পারবা। এটা কি বুঝছো? Yes, একবার ma'am. বলবো। আচ্ছা, সো বেসিক্যালি তোমাদেরকে একটা মনে হয় প্রবলেম দিয়েও রাখছি, দাঁড়া প্র্যাকটিস প্রবলেম কালকে মনে হয় অ্যাড করলাম, কোনটা যেন, এই যে প্রথম যে প্রবলেমটা, এই প্রবলেমটা একটু দেখো, আমি মনে হয় এটা কোডটাও দিয়ে দিছিলাম একটা, এটা এগুলো সব স্টুডেন্ট লাইফে লেখা, তো সব C++ লেখা কোড। এটা একটু জাস্ট নিজের মতো করে পড়ে নিও, বা জিপিটিকে দিয়ে বলো জাভাতে কনভার্ট করে দিতে। বাট মানে এগুলো নেটে অনেক অ্যাভেলেবল পাবা। সো এটার একটা কমপ্লিট কোড একটু হাতে করে, এটা হাতে না করলে আসলে বুঝতে পারবে না যে জিনিসগুলো কিভাবে হয়। স্লাইডে আসলে যত সিমুলেশন দেখায়, মানে ল্যাবের জন্য না, জাস্ট তোমার একিউর জন্য। ল্যাবে মনে হয় লাগবে প্রবাবলি, নট শিওর। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আসছে? তাহলে এখন আরেকটা টপিক দেখায় ক্লাস শেষ করবো। আচ্ছা, থ্যাংক ইউ। আর এটা আবার চলে যায় কেন? দেখো, এটা এক ধরনের গ্রাফ। গ্রাফটার নাম কি কেউ একটু বলেন? বাইপার্টেড গ্রাফ। এটা আপনারা পরীক্ষার খাতায় লিখতে গিয়ে কত রকমের যে ভ্যারিয়েশন লিখেন, মানে খাতায় যে কত কত নাম পাই, বিপ গ্রাফ, তারপর হচ্ছে আর নাই বলি, দেখো নামটা সুন্দর, বাই, তারপর হচ্ছে পার্টাইট, নামটার মিনিংও আছে একটা। বাইপার্টেড গ্রাফ। বাই মানে কি? টু, বাই মানে হচ্ছে টু। পার্টাইট কথাটা শুনে কি মনে হয়, কোথা থেকে আসছে? partition, হ্যাঁ, এক্স্যাক্টলি, পার্টিশন। আচ্ছা, বাইপার্টেড গ্রাফ মানে তুমি একটা গ্রাফের ভার্টেক্স গুলাকে দুইটা পার্টিশনে ভাগ করে দিতে পারবা। আচ্ছা, দুইটা পার্টিশনে ভাগ করে দিতে পারবা বলতে, তুমি বেসিক্যালি একটা গ্রাফকে, তোমার কাছে আমি দুইটা কালার দিলাম, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার, দিয়ে বললাম যে তুমি গ্রাফটাকে কালার করো রেড কালার, মানে প্রত্যেকটা ভার্টেক্সকে তোমার কালার করতে হবে, হয় রেড কালার দিবা না হলে ব্লু কালার দিবা। বাট কন্ডিশনটা কি? কন্ডিশনটা দেখো বোঝো কিনা। নো অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট এই টার্মটার মানে বোঝো? অ্যাডজেসেন্ট মানে কি? পাশাপাশি, তাই না? পাশাপাশি, হ্যাঁ, পাশাপাশি ভার্টেক্সের কখনো সেম কালার থাকবে না। আচ্ছা, পাশাপাশি ভার্টেক্স আসলে কারা বলো তো? যে ভার্টেক্স গুলা এজ দিয়ে কানেক্টেড, তাই না? যেমন ধরো এই একটা গ্রাফ আঁকলাম, এ, এটা বি আর এটা সি। অ্যাডজেসেন্ট ভার্টেক্স কারা কারা? এ আর বি, তারপর বি আর সি। এ আর সি এরা কি অ্যাডজেসেন্ট পেয়ার অফ ভার্টিসেস? ওরা কি অ্যাডজেসেন্ট এ আর সি? No, ma'am. আচ্ছা, নো। কেন নো? কারণ এ আর সি এর মধ্যে আমাদের সরাসরি কোনো এজ নাই, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের কালারিং করতে হবে। ধরো এটাকে তুমি রেড কালার করে দিলাম, এটাকে যেহেতু রেড কালার করছোই, এখন বি এর কালারটা কি হইতে বাধ্য বলো? বি তুমি রেড কালার করতে পারবা জীবনে আর?
আচ্ছা, এ যে কোনো কালার নেই, সরি এটা এজ আমি ভুল করে কালার দিয়ে দিচ্ছি। ধরো এ আর বি এরা হচ্ছে একটা এজ দিয়ে কানেক্টেড। নোড নাম্বার এ কে তুমি কালার করে ফেলছো রেড কালার দিয়ে, নোড নাম্বার বি এর এখন কি কালার হইতে বাধ্য? blue or মানে any other color? আহা আহা, এনি আদার কালার কিন্তু নাই, আমাদের এক্স্যাক্টলি দুইটা কালার হাতে, বুঝছো? একটা হচ্ছে তোমার রেড আর একটা হচ্ছে ব্লু, এর বাইরে আর কোনো কালার নেই। প্রত্যেকটা ভার্টেক্সকে তোমার হয় রেড দিয়ে অথবা ব্লু দিয়ে কালার করতেই হবে। তুমি কোনো ভার্টেক্সকে কালার করবা না সেটাও হবে না, বুঝতে পারছি একটু? তাহলে এখন দেখো, তাহলে এ কে যদি আমি রেড কালার করেই ফেলি তাহলে বি বি কিন্তু আর অন্য কোনো অপশন নাই, তাই না? বি এর কিন্তু এখন ব্লু কালার নিতেই হবে। আচ্ছা, আর সি এর তাহলে কালার কি হবে? সি কে কি আর ব্লু কালার করতে পারবো? হ্যাঁ, সি এর কালারটা হয়ে যাবে রেড কালার। আচ্ছা, আলটিমেটলি দেখো আমার কনস্ট্রেন্টটা কি ছিল? নো অ্যাডজেসেন্ট ভার্টিসেস উইল গেট দ্য সেম কালার। এখন এই কনস্ট্রেন্টটা ফলো করে আমি কি গ্রাফটা কালার করতে পারছি কি পারি নাই? পেরেছি। হ্যাঁ, কালারটা করতে পারছি আমি ঠিকঠাক ভাবে। তাহলে এই গ্রাফটা একটা বাইপার্টেড গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এটাকে তোমরা যে স্লাইড অনুযায়ী দেখবা যে বাইপার্টেড গ্রাফগুলো এরকম সবসময় কিন্তু এরকম থাকবে তা না। মানে একটা গ্রাফকে তুমি যখন এরকম দুইটা কালারিং করে ফেলছো তখন তুমি আসলে এটাকে একটু অন্যভাবে অর্গানাইজ করা যায়। সেটা হচ্ছে ধরো এক পাশে তুমি রেড গুলাকে রাখবা আর এক পাশে হচ্ছে ব্লু গুলাকে রাখবা। রেড এর মধ্যে কারা কারা ছিল? রেড এর মধ্যে ছিল ভার্টেক্স নাম্বার এ, ওই যে এই যে ভার্টেক্স এ ছিল রেডে, আরেকটা হচ্ছে ভার্টেক্স সি ছিল। আর ব্লুর মধ্যে কারা কারা ছিল? শুধুমাত্র ভার্টেক্স বি ছিল। এখন এজ গুলো আমি যদি দিই তাহলে এখন বলো কার কার মাঝখানে এজ ছিল? এ আর বি এর মধ্যে, তারপর বি আর সি এর মধ্যে। একটা জিনিস খেয়াল করো, বাই পার্টিশন কেন বলতেছে? আমি যদি মাঝখান থেকে একটা পার্টিশন চিন্তা করি যে একটা টিম হচ্ছে রেড টিম আর একটা টিম হচ্ছে ব্লু টিম, আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে আমাকে বলো এ আর সি এর মধ্যে কখনো কি এজ থাকবে? বা এখানে যদি আরো কিছু ভার্টেক্স থাকতো? এজ গুলো দেখো, আমি এখন যতই এজ দিই না কেন সবকিছু কিন্তু এই পার্টিশনটা ক্রস করবে, তাই না? কারণ এই এটা ধরো যে এটা আরেকটা নোড, এরকম কোনো এজ কি থাকা পসিবল গ্রাফের মধ্যে? এটা পসিবল না, কেন? কারণ আমাদের কন্ডিশন কি ছিল? নো নো অ্যাডজেসেন্ট ভার্টিসেস উইল গেট দ্য সেম কালার, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আসলে সম্ভব না। তাহলে দেখো আমরা যদি এইভাবে আসলে ড্র করি তখন দেখবা যে প্রত্যেকটা যে এজ এগুলো আসলে এই পার্টিশন গুলাকে ক্রস করে করে গেছে, বাট এদের নিজেদের মধ্যে কোনো রকমের এজ নাই বা নিজেদের মধ্যে কোনো রকম কনফ্লিক্ট নাই। সো এটাকে তুমি টিম ব্লু আর টিম রেড হিসেবে চিন্তা করতে পারো। এই জন্য অনেক জায়গায় ছবিতে দেখলে দেখবা যে বাইপার্টেড গ্রাফগুলো এভাবে দেখায়। দেখো ব্লু গুলা নিজেদের মধ্যে কোনো এজ নাই, আবার রেড গুলা নিজেদের মধ্যে কোনো এজ নাই, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে গেল যে এটা নট ওকে আর এটা হচ্ছে ওকে। আর আমরা কালারিং যদি করতে না পারি তাহলে সেটা কি বাইপার্টেড গ্রাফ হবে না। আচ্ছা, বাইপার্টেড গ্রাফের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে টু কালারেবল। যদি তুমি একটা গ্রাফকে এরকম করে টু কালার দিয়ে করতে পারো যে পাশাপাশি দুটো ভার্টেক্সের কখনো সেম কালার পাবে না, তাহলে সেটা একটা টু কালারেবল গ্রাফ, অথবা আরেকটা নাম কি বাইপার্টেড গ্রাফ। আচ্ছা, এই গ্রাফটা বাইপার্টাইড না, কেন না? কালার করে ট্রাই করো, দেখবা যে পারবা না। আরেকটা কোশ্চেন করতে পারো যে মিস এটাকে হয়তো আমি মানে ধরেন যে স্টার্ট ভার্টেক্স এর উপর ডিপেন্ড করবে যে আমি এইটাকে নিয়ে যদি ব্লু কালার করতাম সেভাবে হয়তো কাজ করলো না, এখন অন্য কোনো একটা ভার্টেক্সকে আমি রেড দিয়ে শুরু করলে মনে হয় টু কালারেবল হইতো। এই জিনিসটা কিন্তু আসলে ম্যাটার করে না। তুমি একটু বাসায় এটা হাতে কলমে করো, চিন্তা করো, যে কোনো ভার্টেক্সকেই তুমি জাস্ট ধরে রেড কালার করে দাও বা ব্লু কালার করে দাও, সেটাও ম্যাটার করে না। তারপর ওর অ্যাডজেসেন্ট যারা ভার্টেক্স ছিল তাদেরকে অপোজিট কালার করো, তারপর ওদের যারা অ্যাডজেসেন্ট তাদেরকে অন্য কালার করো। মানে এভাবে রেড ব্লু অল্টারনেট করে করে যদি কালার করো অ্যান্ড শেষমেশ কালারটা করতে পারো তাহলে সেটা বাইপার্টেড, আর না হলে না। মানে এই গ্রাফটা একটু বাসায় ট্রাই করবো কালার করার। আচ্ছা, এখন হচ্ছে ডিটেক্টিং বাইপার্টেড গ্রাফ উইথ বিএফএস। এটার জাস্ট ডিটেকশনটা দেখে না, এটার কোডটা খুবই ছোট। ধরো আমরা বিএফএস করতে মানে যখন আমরা বিএফএস করব, বিএফএস করার সময় আমরা গ্রাফগুলোকে বা গ্রাফের নোটগুলোকে কালার করব।
ফার্স্টে আমরা হচ্ছে এসে আসলাম, এসে এসে এটার কালার করে দিলাম ব্লু কালার। এখন আমি দেখবো এসি এর সাথে কারা কারা কানেক্টেড সরাসরি, যাদেরকে এখন পর্যন্ত কিউতে অ্যাড করা হয় নাই। আর কানেক্টেড, ডাব্লিউ কানেক্টেড, ওদেরকে আমি ধরে রেড কালার করে দিলাম। তারপর কি করলাম, ডাব্লিউর সাথে সরাসরি কারা কানেক্টেড, টি কানেক্টেড ছিল আর এক্স কানেক্টেড ছিল। এখন ডাব্লিউ, তুমি যখন কারেন্ট নোড ডাব্লিউতে, তুমি এখন ডাব্লিউতে ল্যান্ড করে বসে আসছো, তোমার কাছে কি মানে কি কি ইনফরমেশন আসছে বলো তো? ডাব্লিউর সাথে সরাসরি কানেক্টেড টি, ডাব্লিউর সাথে সরাসরি কানেক্টেড এক্স, অ্যান্ড ডাব্লিউ আরেকটা নেবার হচ্ছে এস। এইটার বাইরে মানে এই তিনটা এজের বাইরে তোমার কাছে আর কোনো ইনফরমেশন আসছে? তুমি যখন একটা নোট ডাব্লিউতে ল্যান্ড করে আসছো বা ডাব্লিউতে দাঁড়ায় আসছো, তোমার কাছে তখন জাস্ট তোমার নেইবারের ইনফরমেশন গুলো আসছে, যে আমার নেইবার হচ্ছে এস, টি, আর একটা হচ্ছে এক্স। বাট এখানে দেখো এই টি আর এক্স এর নিজেদের মধ্যে যে একটা এজ বসে আসছে, এইটা কি তুমি তখন জানো তুমি যখন নোট নাম্বার ডাব্লিউতে? নো ম্যাম। হ্যাঁ, তাহলে তুমি নোট নাম্বার ডাব্লিউতে যখন ছিলা, তুমি দেখলা যে ভালো কথা এই টি আর এক্স ওরা বেচারা এখনো কালার পায় নাই, ওদেরকে তুমি কি করলাম, ডাব্লিউতে আসার পরে ব্লু কালার করে দিলাম। করতে করতে তুমি একটা না একটা সময় গিয়ে তো আসলে এই নোড নাম্বার টিতে আসবা। নোড নাম্বার টিতে এসে তুমি দেখলা যে তোমাকে অলরেডি কেউ একজন ব্লু কালার করে দিচ্ছে। আচ্ছা ভালো কথা, ব্লু কালার করছে, ফাইন। তুমি এখন কি করা ট্রাই করবা, তুমি এখন ট্রাই করবা যে তোমার সব নেইবার গুলা যারা এখন পর্যন্ত কালার পায় নাই ওদেরকে রেড কালার করে দিবে। যেমন টি এর সাথে কানেক্টেড কে ইউ, ও বেচারা এখনো কালার পায়নি, তুমি ওকে কি করবা, রেড কালার করে দিবা। তারপর টি এর সাথে তুমি দেখলা যে ডাব্লিউর অলরেডি একটা কালার করা আছে, অ্যান্ড সেই কালারটা হচ্ছে রেড কালার, তোমার তো তাহলে সমস্যা নাই। বাট টি এটা দেখলো যে টি এর নিজের একটা নেইবার হচ্ছে এক্স, অ্যান্ড ওকে অন্য আরেকজনের সে ব্লু কালার করে দিয়ে গেছে, তাহলে কি এটা আর বাইপার্টেড থাকলো? নো মিস। তখন সেই জায়গাটাতে তুমি যদি দেখো যে তোমার একটা নেইবার, আচ্ছা তিনটা কেস, তুমি একটা নোডে এসে ল্যান্ড করলাম, ল্যান্ড করার পর তুমি তোমার নেইবার গুলাকে এক এক করে দেখতেছো। এখন তোমার যে নেইবার, সেই নেইবার যদি বেচার এখনো কোনো কালার পায় নাই, তোমার কালার যদি রেড হয় তুমি ওকে ব্লু করে দিবা, তোমার কালার যদি ব্লু হয় তুমি ওকে রেড কালার করে দিবা, যেমন টি এর সাথে ইউ, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আর দুটা কেস কি কি, তোমার নেইবার কালার পাইছে এবং তোমার অপোজিট কালারটা পাইছে, তাহলেও তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো মাথা ব্যথা নেই, ভালো কথা, পাইছে পাইছে। বাট তোমার নেইবার তোমার সেম কালার হয়ে বসে আসছে, এইরকম কেস যদি পাও গ্রাফে কালারিং করতে করতে বা বিএফএস করতে করতে, তখন সেই গ্রাফটা আর বাইপার্টেড গ্রাফ না। এটুকু বোঝানো গেছে? ইয়েস ম্যাম। দেখো কোডে, দেখো যে কোডের এই দেখো বাইপার্টেড গ্রাফ ডিটেকশনের কোড, কমপ্লিটলি বিএফএস এর কোড। এই যে মানে বাইনারি সার্চে যেরকম দেখাচ্ছিলাম যে তোমার কিছু কিছু লাইন তোমার লিখাই লাগবে, তোমার মিট বের করা লাগবে, হোয়াইল লেফট লেস দ্যান ইকুয়াল টু রাইট, এইসব হাবিজাবি লেখা লাগবে। তোমার এই বিএফএস এর মধ্যেও কিন্তু এই জিনিসগুলো তোমার সব সেম। কোন পার্টি গিয়ে চেঞ্জ হয়েছে, যে এই পার্টি গিয়ে আমার ভার্টেক্স এর কালার যদি নীল, নীল মানে ও এখনো কালার পায় নাই, কালার যদি না পেয়ে থাকে ওরে আমি একটা কালার করে দিলাম, আমার অপোজিট কালারটা, ঠিক আছে, আমার অপোজিট কালার করে দিলাম আর ওকে আমি কিউতে পুশ করে দিলাম। আচ্ছা এখন এটা কি, যদি আমার আমার নেইবারের কালার ভি ডট কালার মানে কি আমার নেইবারের যে কালার আর আমার কালারটা সেম, তখন আসলে এটার বাইপার্টেড গ্রাফ না, আদারওয়াইজ এটা বাইপার্টেড গ্রাফ। বুঝছো, এখানে জাস্ট এই দুইটা লাইন অ্যাড করলে, কালারের লাইনটা অ্যাড করলে ডিটেকশন হয়ে যাবে। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখি যে সাইকেলের সাথে কোনো একটা রিলেশন আছে কিনা। আর 2 মিনিট লাগবে। এই গ্রাফটা একটু বলো তো, এই গ্রাফটা কি মানে বাইপার্টেড হবে কিনা, এই সাইকেল শুদ্ধ গ্রাফটা? তুই একটু কালার করো, ধরো এটাকে আমরা রেড কালার করলাম, এটা রেড কালার করলে এটা তো অবশ্যই ব্লু করতে হবে, এটাকেও ব্লু করতে হবে, সেটাকে বাইপার্টেড হবে নাকি হবে না? বাইপার্টেড হবে না, রাইট? আচ্ছা ধরো আরেকটা গ্রাফ নিই। আচ্ছা আমি কি এখনো কানেক্টেড, একটু বলো তো? ইয়েস ম্যাম, কানেক্টেড। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। ধর আমি আরেকটা আঁকলাম, সেটা হচ্ছে আরেকটা সাইকেল। এই সাইকেলের লেন্থ কত, সাইকেলের লেন্থ বলতে একটা সাইকেলের মধ্যে নাম্বার অফ এজ কয়টা সেটা, লেন্থ হচ্ছে 5। এটাও কি বাইপার্টেড হবে? ধর এটা তুমি লাল করে দিলাম, এটা তাহলে ব্লু হবে, এটাও ব্লু হতে বাধ্য,
তারপর এটাও রেড হবে। এটা রেড হচ্ছে কার জন্য? এটার জন্য। এটাও রেড হয়ে যাবে। কেন রেড হবে? এটার জন্য। বাট এখানে রেডে রেডে কনফ্লিক্ট, তাহলে এটাও কি বাইপার্টেড হবে? হবে না, রাইট? সো তুমি যদি দেখো যে এরকম একটা অড লেন্থের সাইকেল যদি নাও, সেটা কখনোই বাইপার্টেড গ্রাফ হবে না। তোমার একটা গ্রাফে যদি কোনো একটা অড লেন্থ সাইকেল থাকে, তাহলে সেটা বাইপার্টেড হবে না। আচ্ছা, অড এই টার্মটা একটু পরে দেখাতে চাইছিলাম। এইটুক পর্যন্ত দেখানোর পর তোমাদের কাছে কমন একটা মিসকনসেপশন মনে হতে পারে যে কোনো একটা গ্রাফে সাইকেল থাকলে সেই গ্রাফটা টু কালারেবল অথবা বাইপার্টাইড হবে না। এখন দেখো, আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, এটাও কিন্তু একটা সাইকেল, তাই না? এই সাইকেলের লেন্থ কত? 4। সো 4 যদি হয়, তুমি এটাকে রেড কালার করলা, এটাকে ব্লু করলা, এটাকে ব্লু করলা, এটাকে রেড করলা। দেখো এইটা কিন্তু আমার বাইপার্টেড গ্রাফ, বাট এটা লেন্থ কত ছিল? 4 ছিল। তো তোমার যদি বাসার সময় থাকে, সময় থাকা উচিত, এটাকে যদি কালার করো, এটা রেড, তারপর এটা রেড হলে এগুলা ব্লু, এগুলা রেড, অ্যান্ড এটা ব্লু। দেখো এটা লেন্থ ছিল 6, এটা কিন্তু একটা বাইপার্টেড গ্রাফ। মিস আমরা কি এজ কাউন্ট করছি নাকি নোডস গুলা? তুমি যদি সাইকেলের কথা চিন্তা করো, দুটাই কিন্তু কারেক্ট। দেখো হ্যাঁ। একটা সাইকেলের মধ্যে, একটা সাইকেল যদি চিন্তা করো, এখানে আসলে মানে সবাই হাত ধরাধরি করে আসছে, ওরকম না ব্যাপারটা? সো আসলে তুমি ওই নাম্বার অফ নোডও চিন্তা করতে পারো বা নাম্বার অফ এজও চিন্তা করতে পারো, একই জিনিস। বাট নর্মালি আমরা নাম্বার অফ এজ দিয়েই বলি আর কি। তাহলে দেখো আমাদের এই 4 লেন্থ বা এই তোমার 6 লেন্থের জন্য কিন্তু এটা বাইপার্টেড হইতেছে। ঝামেলা কোথায় হচ্ছে? 3 লেন্থ আর 5 লেন্থের জন্য। তাহলে বাইপার্টেড আসলে কখন হবে না? যখন গ্রাফের মধ্যে কোনো একটা অড লেন্থের সাইকেল থাকবে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করো। তোমাদের একটা মিসকনসেপশন হয়ে যায় যে সাইকেল থাকলেই সেটা বাইপার্টাইড না। এটা কিন্তু এমন না। এই গ্রাফগুলো কিন্তু সাইকেল ছিল, বাট এগুলো ইভেন লেন্থের সাইকেল ছিল বলে গ্রাফগুলো কি বাইপার্টেড হয়েছে। আচ্ছা, এই কন্ডিশনটা যদি আমি বলি, এখন ধরো কতক্ষণ আর 1 মিনিট আছে। আচ্ছা, মুখে বলে দিই। ধরো আমার কাছে একটা গ্রাফ আছে, বেশ কমপ্লেক্স একটা গ্রাফ। এই গ্রাফে আমার বেশ অনেকগুলো সাইকেল আছে। সাইকেলগুলোর লেন্থ হচ্ছে 4, 6, 8, 10, 13, 16। এটা কি বাইপার্টাইড হবে কি হবে না? হবে না মিস। বাইপার্টাইড অর নট? কেন হবে না? এই একজন ভিটো দিয়ে দিচ্ছে 13। এই 13-র জন্যই তুমি গ্রাফটা কালার করতে পারবে না। তোমার 8 লেন্থ, 10 লেন্থ, 16 লেন্থ, এরা সবাই আছে, থাকুক, সমস্যা নেই। জাস্ট এই একটা অড লেন্থের সাইকেল থাকলেই সেটা আর বাইপার্টেড হবে না, বা 2 কালার দিয়ে আমি কালার করতে পারবো না। ক্লিয়ার হয়েছে এটুকু? আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আমার আবার 45-এ ক্লাস আরেকটা। আচ্ছা, আর এক্সট্রা ক্লাসটা তাহলে আমরা মনে হয় কালকে নিব। লেসনটা আমি একটু ওভারভিউ দিতে চাইছিলাম, বাট আজকে তো সময় হলো না, কালকেই বলে দিবেন একবারে। ঠিক আছে? Ma'am, I was late. বলো। নাম? Cherin Tasnim Snigdha. আমারটাও দেওয়া হয় না। বলেন। মাহমুদ ইকবাল। ক্লাস করছেন? ইয়েস ম্যাম। বুঝছেন? ইয়েস ম্যাম। Miss Naim Iftikhar. নাম কি? Naim Iftikhar. আর কেউ? আচ্ছা, মিটিং তাহলে এন্ড করলাম।